নমস্কার, আমি মীনাক্ষী। শুরু করছি জবাব চায় বাংলা। একটা নৈশ ভোজ ঘিরে তোলপাড় বঙ্গ রাজনীতি হওয়ারই কথা। দুদিনের ঠাসা কর্মসূচি নিয়ে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কোনোটা কেন্দ্রের অনুষ্ঠান, আবার কোনোটা দলীয়। এরই মধ্যে 1 ঘন্টা সময় বার করে সৌরভ গাঙ্গুলির বাড়িতে নৈশভোজের বিষয়টা চোখে পড়েছে সব থেকে বেশি। সৌরভকে নিয়ে রাজনৈতিক জল্পনা অনেক দিনের। তৃণমূল না বিজেপি, কে টানতে পারবে বাংলার আইকনকে? এ নিয়ে অনেক ডিবেট হয়েছে, নিউজ প্রিন্ট খরচ হয়েছে। সব রাজনৈতিক দলই মনে করে সৌরভকে দলে নিতে পারলে কেল্লাফতে। অন্তত সৌরভ যে কাছের লোক, সেই বার্তাটুকুও অনেক। গতকাল কি তাহলে সেই বার্তাই দিয়ে গেলেন অমিত শাহ? অরাজনৈতিক সৌজন্য সাক্ষাতে সুকান্ত মজুমদার, স্বপন দাশগুপ্ত, অমিত মালব্যরা কেন? এই অরাজনৈতিক সাক্ষাৎ নিয়ে সৌরভকে সাত সকালে কটাক্ষ করে বসলেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। সামাল দিতে তড়িঘড়ি আসরে নেমে ফিরহাদ হাকিমকে কেন বলতে হচ্ছে সৌরভ মুখ্যমন্ত্রীর কাছের লোক? বিজেপির মতোই একই বার্তা দেওয়ার চেষ্টা কি? গাঙ্গুলি পরিবার অবশ্য দুপক্ষের সঙ্গেই সখ্যতা বজায় রেখেছে। সৌরভ নিজে কি করবেন? বাপি বাড়িজা স্টাইলে সব জল্পনাকে মাঠের বাইরে পাঠাবেন, নাকি রাজনীতির পিচে জমিয়ে ব্যাট করবেন? আজ জবাব চাই বাংলা। শুরুতেই নজর রাখবো আজকের বিশেষ প্রতিবেদনে, তারপর আসছি ডিবেটে। বাংলার আইকন সৌরভ গাঙ্গুলি চিরকালই শীর্ষে থেকেছেন। তিনি দেশের অধিনায়কত্ব করেছেন। খেলা ছড়ার পর ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ পদে। এমন একজন ব্যক্তিকে দলে টানা প্রত্যেক রাজনৈতিক দলেরই স্বপ্ন। তবে সৌরভ নিজে রাজনীতিতে যোগ দেবেন কিনা, দিলেও কোন দলে যোগ দেবেন, সে বিষয়ে চিরকালই ধোঁয়া সাজিয়ে রেখেছেন। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সপার্ষদ নৈশভোজ সারলেন বেহালার গাঙ্গুলি বাড়িতে। শাহের সঙ্গে অরাজনৈতিক ব্যক্তি কেউ ছিলেন না। খাওয়া দাওয়ার আগেও তাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়, যদিও গোটা বিষয়টি অরাজনৈতিক ও সৌজন্য সাক্ষাৎ ছিল বলে দাবি দুপক্ষের। তবে রাজনৈতিক মহলে এ নিয়ে চলছে জল্পনা। তারই মাঝে শনিবার সৌরভের মুখে শোনা গেল মমতার স্তুতি। বলেছিলেন যে আমার একটা এরকম ইনস্টিটিউট করার ইচ্ছে আছে, আমি একটা ছোট্ট জায়গা খুঁজি, বাইপাসের ধারে পেয়েওছি, তা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তখন আমি অ্যাকচুয়ালি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জি, উনি আমার কাছের মানুষ, আমি ওনাকে গিয়ে বলি যে উনি এটা করতে চাইছেন, যদি আপনি একটু সাহায্য করতে চান। যদিও সৌরভের বাড়িতে অমিত শাহের নৈশভোজকে ভালো চোখে দেখছেন না তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। এ নিয়ে সরাসরি তিনি সৌরভকে আক্রমণ করেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বাংলার মহারাজকে আলালের ঘরের দুলাল বলেও কটাক্ষ বলা গড়ের বিধায়ককে। তবে মনোরঞ্জনের কথাকে কার্যত উড়িয়ে দিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য মন্ত্রী ফিরহাদ হাকিম। সৌরভের সাথে মমতাদির অত্যন্ত নিবিড় সম্পর্ক। সৌরভ প্রায় গিয়ে মমতাদির সাথে দেখা করে, গল্প করে। সুতরাং কারোর বাড়িতে কেউ খাওয়া মানেই যে আপনারা ধরে নিলেন যে সে চলে গেল, এরকম কিছু নয়। আমরা কেউ যদি কারোর বাড়িতে আসে, আমার বাড়িতেও যদি কেউ আসেন, সে আমার তো সৌজন্য হচ্ছে তাকে আপ্যায়ন করা। গত বিধানসভা ভোটের আগেও একবার সৌরভের বিজেপিতে যোগ দেওয়ার হাওয়া উঠেছিল। সৌরভ বিজেপিতে এলে তাকে মুখ্যমন্ত্রী করার কথাও ভাবা হয়েছিল বলে বিজেপি সূত্রে খবর। রাজনীতি থেকে দূরত্ব থাকলেও রাজনীতি কিন্তু কখনোই তার থেকে দূরে থাকেনি। এমনকি অমিত শাহ নৈশভোজের পরদিনই সৌরভের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য জল্পনা ফের বাড়িয়ে দিয়েছে। জানি না, যদি আসে মানুষের জন্য ভালো কাজ করবে, মানে সম্ভাবনা রয়েছে রাজনীতিতে আসার। সেটা আমি জানি না আসবে কিনা, কিন্তু এরা যেমন হসপিটাল খুলেছে, এরা যেমন মানুষের জন্য খুব ভালো কাজ করবে। আজকে হসপিটালে সৌরভ যদি আসে খুব ভালো কাজ করবে, আর এমনিও করে তো। ফলে হাজারো ব্যস্ততার মাঝে সৌরভের সঙ্গে দেখা করা নিছকই সৌজন্য সাক্ষাৎ। আর তাই যদি হতো, তাহলে সেখানে বিজেপির অন্যতম শীর্ষ নেতারা গেল। তাহলে কি সৌরভের মতো আইকন যে বিজেপির কাছের লোক, সেই বার্তাই দিয়ে গেলেন শাহ? রিপাবলিক বাংলা। সৌরভ কার, তা নিয়ে দড়ি টানাটানি চলছে। সৌরভ কার কাছের, কোন দলের কাছে, সেটা বোঝানোর জন্য মরিয়া সমস্ত নেতৃত্ব। সেই জায়গা থেকে দাঁড়িয়ে গতকাল নৈশভোজের পর আজ দেখা গেল একই মঞ্চে ফিরহাদ সৌরভকে। ফিরহাদ বললেন সৌরভ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক।
কেউ কি দলে টানতে পারবেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে, যিনি বাংলার আইকন? আজ এ নিয়ে ডিবেট করবো। আমার সঙ্গে রয়েছেন, স্টুডিওতে রয়েছেন বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা, রয়েছেন বিজেপি মুখপাত্র অরিন্দম ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী। আমার সঙ্গে অনলাইনে যোগ দিয়েছেন বৈশানর চ্যাটার্জি, তৃণমূল কংগ্রেস মুখপাত্র, বিশিষ্ট সাংবাদিক নির্মাল্য মুখার্জি। কিছুক্ষণের মধ্যে যোগ দেবেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক অনিলাভ চ্যাটার্জি। সকলকে স্বাগত রিপাবলিক বাংলায়। আমি শুরুতেই চলে যাব শঙ্কুদেবের কাছে। শঙ্কুদেব, সৌরভের বাড়িতে অমিত শাহ শুধু তো নৈশভোজ সারলেন না, সারলেন তার সঙ্গে আরও বিজেপির নেতৃত্ব, বাংলার গুরুত্বপূর্ণ নেতৃত্ব। এই সাক্ষাৎ কি অরাজনৈতিক? দেখুন, আমি পৃথিবীতে কোনো কিছুই অরাজনৈতিক বলে মনে করি না। সব কিছুই হচ্ছে রাজনৈতিক। রাজনীতি সব জায়গায় ঘুরে থাকে, ফিরে থাকে, দেখা যায়, বোঝা যায়। কিন্তু যে নোংরা রাজনীতিটা তৃণমূল কংগ্রেস 3-4 দিন ধরে এই একটা আপাত সৌজন্য সাক্ষাৎকারকে নিয়ে করলো, তা কল্পনার অতীত। এরা খবর কাগজে খবর খাইয়েছেন, খবর করিয়েছেন, খবরের জন্য কোমর বেঁধে নেমেছেন, এমনকি এমন সব লিখিয়েছেন যে সৌরভ নিজে উৎসাহিত হয়ে ডেকে পাঠিয়েছেন, তাই অমিতবাবু এসেছেন, তার সাথে কেন বাকিরা যাবেন, কেন বাকিরা গিয়ে ওখানে বসবেন? একজন কর্মী মারা গেছে, তারপর তিনি কি খেয়েছেন না খেয়েছেন সে নিয়ে মিথ্যা অপপ্রচার, কুৎসা। আমার বক্তব্য হচ্ছে, যদি আসেন সৌরভ গাঙ্গুলি, যদি স্বপ্রণোদিত হয়ে রাজনীতি করেন, তাতে আপনাদের এত গাত্রদাহের কি আছে? মানে আমি এইটা বুঝতে পারছি না। এবং কেন এই ধরনের চাপ সৃষ্টি করা? কেন একজন মানুষ, আমি একটা কথা বলতে চাই, বাংলার রাজনীতিতে কেন একজন মানুষ এই সবের ঊর্ধ্বে উঠে রিলেশনশিপ রাখতেই বা পারবেন না? আমার প্রশ্ন, কেন সব কিছুতে এই সমস্ত জিনিস খোঁজা হবে? কেন আমি অরূপ অসুস্থ হলে অরূপের বাড়িতে যেতে পারবো না? বৈশাদার শরীর খারাপ হলে ফোন করে কথা বলতে পারবো না? বা আমার ভবিষ্যতে বিয়ে হলে আমি বৈশাদাকে নেমন্তন্ন করে ডাকতে পারবো না, ডেকে 2 দিন খাওয়াতে পারবো না? কেন এই ধরনের পজিটিভ অ্যাপ্রোচের পলিটিক্স থাকবে না, বা বিয়ন্ড পলিটিক্স এই ধরনের রিলেশনশিপ বাংলায় থাকবে না? সবকিছুতেই তৃণমূল কংগ্রেস এই ধরনের একটা অচ্ছুত রাজনৈতিক রিলেশনশিপ, রাজনৈতিক অ্যাপ্রোচ বাংলার বুকে লঞ্চ করতে চাইছে এবং করছে। কেন করছে এটা? অরূপ বাবু, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গেলেন সৌরভের বাড়িতে, সেটাতে আপনাদের এত মাথা ব্যথা কেন? পরের দিন ফিরহাদকে বলতে হচ্ছে মুখ্যমন্ত্রীর কাছের লোক সৌরভ। কোথায় মাথা ব্যথা? মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রথম দিনই বললেন যে আমাদের বাংলায় অতিথিরা আসতে দই মিষ্টি খাইয়ে আপ্যায়ন করতে। তো সৌরভ দই মিষ্টি খাইয়েছেন। আসলে আপনাদের যেটা আজকে সাবজেক্ট, সৌরভ কার? সৌরভ আসলে বাংলার, সৌরভ আসলে ভারতের, তার থেকেও বড় কথা সৌরভ আসলে ক্রিকেটের। এবার মুশকিলটা হচ্ছে যে অমিত শাহ শুধু যাচ্ছেন বিজেপির নেতা হিসেবে তো নয়। আপনি যখন ছোটবেলায় স্কুলে পড়তেন, স্কুলে পেরেন্ট টিচার মিটিং হতো, ছেলের পড়াশুনো কেমন হচ্ছে, তো অমিত শাহ কালকে পেরেন্ট টিচার মিটিংয়ে যোগ দিতে গিয়েছিলেন। ওনার ছেলে সারা জীবনে একটা বল করেননি, একটা ব্যাট করেননি, উনি বিসিসিআই এর সচিব। তো ছেলের পারফরমেন্স নিয়ে উদ্বিগ্ন বাবা হয়তো তার বোর্ডের সর্বাধিনায়ক প্রশাসকের কাছে, বিসিসিআই প্রেসিডেন্টের কাছে গেছেন। সে তো বিসিসিআই এর সচিব হলেন কিছুদিন আগে, কিন্তু তার সাথে তো 2008 সাল থেকে সম্পর্ক সৌরভের। সৌরভ নিজেই বলেছেন। আমি বলছি সেই বিষয়ে আমাদের কোনো বক্তব্য থাকতে পারে নিশ্চিতভাবে, কে কার বাড়িতে যাবে, খাবে। কিন্তু এই যে শঙ্কু বলছিল একজন কর্মী মারা গেলেন, দেখুন এটা নিয়েও তো বিতর্ক, কর্মী বিজেপি না তৃণমূলের, সেটাও কোনো প্রশ্ন নয়। একজন মানুষ, তার দুঃখজনক মৃত্যু হয়েছে, অস্বাভাবিক মৃত্যু হয়েছে, সেটা খুন না আত্মহত্যা, পোস্টমর্টেম, হোমিসাইড না সুইসাইড ছিল। তারপর কুণালদা তো বলেছে, আমি কুণালদাই তো বলেছে। শঙ্কু আমি তোর বলার আমি তোমার বলার সময় একটা কথা বলি, বেসিক ডিসেন্সি। কুণালদা তো এটা বলেছে। শঙ্কু, আমি তোমার বলার সময় কথা বলেছি, তুমি তোমার বলার সময় বলো না ভাই। অন্যের বলার মাঝখানে ইন্টারাপ্ট করলে কেউ বলো, সৌজন্য রাখা উচিত। আমি ভাই মেইনটেইন করে আশা করব তোমরাও করবে। ঠিক সৌজন্য। সেই জায়গায় দাঁড়িয়ে ছেলেটি বিজেপি করতো না তৃণমূল করতো সেটা সেকেন্ডারি। আমাদের রাজ্যের একটি ছেলে মারা গেছে, বিজেপি দাবি করছে, বিজেপির শুধু কর্মী নয়, সে নেতৃত্ব। তাহলে বলুন মীনাক্ষী আপনি, যে আমার দলের যদি একজন নেতৃত্বস্থানীয় কর্মী মারা যায়, সারাদিন সেটা নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল হয়, তোলপাড় হয়, তারপর সন্ধেবেলা গিয়ে ওরকমভাবে কারুর বাড়িতে গিয়ে চর্বচস্য লেজ্জ পেয় খেয়ে ছবি তুলে আপলোড করা যায়? এরা মানুষ না বিজেপি? এরা তো বিজেপি। কারণ এর আগেও তো আমরা দেখেছি, যখন বকটুই কাণ্ডে মৃতদেহর সন্ধানে যাওয়ার জন্য শক্তিগড়ে গিয়ে যারা ল্যাংচা নিয়ে পিকনিক করে, তাদের থেকে এর থেকে ভালো রাজনীতি বাংলার মানুষ কিছু আশাও করে না। আমি জাস্ট শেষ করে জাস্ট সামাপ করে নিচ্ছি, তুমি নিশ্চয়ই উত্তর দেবে, জাস্ট সামাপ করে নিচ্ছি। আসলে রাজনীতিটা হয় কেন জানেন তো? রুটি কাপড়া মকানের, অন্ন বস্ত্র কর্মসংস্থান বাসস্থানের রাজনীতি হয়। যেদিন দেশে দাঁড়িয়ে রান্নার গ্যাস 1000 টাকা ছাড়িয়ে যাচ্ছে, সেদিনকে দাঁড়িয়ে কে কার বাড়িতে পাত পেরে খাচ্ছে সেটা নিয়ে আমরা ডিবেট করছি। আজকে ভারতবর্ষের দুর্ভাগ্য এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। বাংলার আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়কে দলে টানাটানি।
এই ল্যাংচা দলে- বলাটা কেন? দলে- একটা মানুষ মারা গেছে, গণহত্যা হয়েছে, সেখানে এতজন সিনিয়র ভাই আমার সময় বলো না, উত্তর দিতে বলবো। আমাকে তো আগে দিতে দাও, আমাকে উত্তর দিতে আমাকে আগে বলবো। এতক্ষণ তো বলেছো ভাই, না, আমাকে উত্তরটা তুমি নেবে না। আমাকে উত্তর দিতে বললো বলে নিন, না, বলে নিন। আমাকে উত্তর দিতে বললেন, বলে নিন। সেই জন্য বলছি। 30 সেকেন্ড বলে নিন অরূপ বাবু। আমি সেই জন্য যেহেতু আমাকে উত্তর বাবা দিতে- শাসক দল বলো বাবা। আরে বাবু, রিপাবলিকের চ্যানেলে কাকে না, বলতে বাবা, দেবে সেটা কি শাসক বিজেপি ঠিক দল। করে দেবে? 30 সেকেন্ড বলুন। বলুন আপনারা যে কোনো রাজনৈতিক ইস্যুকে বকটুইকে ল্যাংচা খাবার দিকে ডাইভার্ট করে দিলেন, তো আপনি গতকাল এই আচ্ছা, ঘটনাকে খাবার দিকে মীনাক্ষী, ডাইভার্ট একটা করে কথা দিচ্ছেন, মানে বলুন। এগুলোকে থেকে লঘু করার মীনাক্ষী, চেষ্টা একটা করছেন। লঘু করার ব্যাপার। মীনাক্ষী, একটা কথা বলুন তো, আপনি বকটুয়ে একটা নৃশংস হত্যাকাণ্ড হয়েছে, সে পেছনে কে সিবিআই তদন্ত হচ্ছে, দোষীরা শাস্তি পাক আমরা চাই, কিন্তু সেই তদন্তে যাওয়ার সময় যদি এরকম ল্যাংচা, ছোটবেলা না পাড়ায় পাড়ায় শীতকালে বনভোজনের বিজ্ঞাপন হতো যে অমুক আকর্ষণীয় স্পট, অমুক অমুক খাওয়ার রাখা থাকবে, বিজেপির ওখানে প্রতিনিধি দলকে দেখে মনে হচ্ছে বনভোজন করতে যাচ্ছেন। এরা আসলে এখানে লাশের রাজনীতি করতে এসছে বিজেপি। একটা লাশ দরকার যেন তেন খাওয়া দাওয়া প্রকারে, কি বন্ধ কিন্তু করে এই দেবেন? 356 জারি উপোস করে রাজনীতি থাকবেন, হবে না। উপোস করে কালকে থাকবেন। অমিত শাহের কথাই প্রমাণ হয়ে গিয়েছে যে একটা বিপুল জনাদেশ নিয়ে আসা সরকারকে এভাবে গায়ের জোরে সরিয়ে দেওয়া যায় না। শঙ্কু, দেখুন, আমি প্রথমেই বলতে চাই যে একটা গণহত্যার ঘটনা ঘটেছে, সেখানে রাজ্যের 50 জন এমএলএ যাচ্ছেন, তার মধ্যে বহু সিনিয়র এমএলএ রয়েছেন, তারা নেমে কোথাও কিছু চা মুখে দিয়েছেন কি দেননি, কি খাবার খেয়েছেন কি খাননি, তাকে রাজ্যের মুখ্যমন্ত্রী ল্যাংচার খাওয়া না খাওয়া নিয়ে সরাসরি আক্রমণ করে বসেছেন। আমি জানতে চাইছি যে এইটা কি সুস্থ রাজনৈতিক পরিবেশ তৈরির লক্ষণ? আপনারা সরাসরি মারবেন, খুন করবেন, ঝুলিয়ে দেবেন, এবং আমাদের সিনিয়ররা যদি রাজনৈতিকভাবে সেটাকে আক্রমণও করতে যান তখন এমনভাবে বিকৃতভাবে সেটা প্রকাশ্যে নিয়ে আসবেন যেটা কোনো সুস্থ সংস্কৃতিবান বাঙালি তাকে একসেপ্ট করতে পারবে না। সেই পরিস্থিতির দিকে আপনারা নিয়ে চলে যাচ্ছেন। আমি সরাসরি আপনাদের কাছে জানতে চাই যে আপনারা খেতেও দেবেন না আর মেরে ঝুলিয়েও দেবেন, আপনারা চানটা কি বাংলায়? কি চান? বৈষাণুর আর আরে কত বাবা, রক্ত বেলা গেলে শান্ত হবে? 2026 আর টাকা কত রান্নার রক্ত? গ্যাস। তিলোচন রান্নার মাহাতো গ্যাস থেকে শুরু 26 টাকা, করেছেন, এমনি দেশের লোক এখনো না খেয়ে পর্যন্ত মরছে। 50 জনকে মেরেছেন, এমনি এখনো দেশের প্রায় লোক না খেয়ে 123 জন এমনি ধর্ষিত দেশের হয়েছেন। লোক না খেয়ে কি দেবেন না? আমি জানতে চাই, আমি তো অনেকটা দূরে আছি। বৈশালা, আরে যিনি বৈষাণুর বাবু আসছি, সঞ্চালনা করছেন, আসছি বৈষাণুর বাবু, বৈষাণুর বাবু আসছি, বাবা বৈশালা তো কথা আপনার বলতে কাছে হলে আসছি, আমি আপনার আতঙ্কিত কাছে হয়ে আসছি, থাকি। বৈষাণুর এক্ষুনি বাবু, আপনি কি প্লিজ প্লিজ না কোনো ব্যক্তিগত আক্রমণ না, আগের দিন সহ্য করেননি। আপনার দলকে আগের দিন না, না, please, ব্যক্তিগত please, এই তো সৌজন্য রাজনীতি নিয়ে আলোচনা হচ্ছে। আরে এটা তো সৌজন্য রাজনীতি নিয়ে আলোচনা হচ্ছে। সৌজন্যের রাজনীতি। ভাই, সৌজন্যের রাজনীতিতে তো বৈশালা আগের দিন সৌজন্যের রাজনীতি দেখিয়েছেন। বৈষাণুর বাবুর কাছে যাই, আসছি আমি টিভিতে দেখেছি। প্লিজ বৈষাণুর বাবু, আপনি কি মনোরঞ্জন ব্যাপারীর পোস্টটা দেখেছেন যেটা সোশ্যাল মিডিয়ায় তিনি করেছেন? কোন পোস্টটা? সৌরভ গাঙ্গুলির বাড়িতে আজকের নৈশভোজ আলোচনার ছাড়ার পর বিষয়বস্তুটা অমিত শাহ যেটা, নৈশভোজ সেটা ছাড়ার নিয়ে পর কি আলোচনা। পোস্টটা আপনি দেখেছেন? না, আমি খেয়াল করিনি। বেশ, মনোরঞ্জন ব্যাপারী যে পোস্টটা লিখেছেন তাতে তিনি আলালের ঘরের দুলাল বলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে, এবং বলছেন যে এই যে নৈশভোজ সেটাকে তিনি একেবারেই সমর্থন করেন না, এটা তার ব্যক্তিগত রাজনৈতিক বিষয়, কিন্তু সেখানে তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিকেও আঙুল তুলেছেন। সেখান থেকে দাঁড়িয়ে একজন তৃণমূল কংগ্রেসের বিধায়ক যখন এই কথাটা বলছেন, দেখুন, ফিরহাদ হাকিমকে আগে এগিয়ে এসে তখন বলতে হচ্ছে যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সাথে মুখ্যমন্ত্রীর ভালো সম্পর্ক, মানে আপনারা কোথাও না কোথাও কি ভয় পাচ্ছেন যে সৌরভের সাথে বিজেপির ঘনিষ্ঠতা যদি বাড়ে তাহলে সমস্যা হতে পারে? দেখুন, একটা কথা পরিষ্কারভাবে বলি, সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মমতা ব্যানার্জির সম্পর্ক ভালো, সারা বাংলার মানুষ এটা জানেন। এখানে যারা এখানে একটা এই ধরনের রাজনীতি করার চেষ্টা করছেন, একটা কালকে একটা মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এটাকে রাজ্যের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আগেই হোমিসাইড না সুইসাইড না মার্ডার উনি আগে থেকে ভার্ডিক্ট দিয়ে দিলেন। কোথায়? তারপর নানান ধরনের কুম্ভরেশ্রু করার পর উনি তো সিবিআই সন্ধ্যাবেলায় ইনকোয়ারি গিয়ে চেয়েছেন। উনি খাওয়া দাওয়া বৈশালা উনি করলেন। কোথায় বলেছেন? সন্ধ্যাবেলায় উনি ভারতবর্ষের গিয়ে- স্বরাষ্ট্রমন্ত্রী তো বলেছেন। উনি গিয়ে ভাই এনকোয়ারি চেয়েছেন। এই অসুবিধা বলতে হবে না, আমি দূরে আছি, এই ধরনের চিৎকার করে লাভ আছে? বলে নিন না, বৈশাখ, না, উনি কোথায় উনি কোথায় বলেছেন এটা হোমিসাইড? উনি কি সন্ধ্যাবেলায় যাননি? উনি কি সন্ধ্যাবেলায় খাওয়া আরে দাওয়া ভাই, উনি করতে তো বলেছেন যে যাননি? সিবিআই আর ইনকোয়ারি চাই। বিজেপি যে নেতারা বিনা আমন্ত্রণে চলে গেছিলেন, উনি ওনার আরে পেছন সৌরভ পেছন গাঙ্গুলি গেছিলেন। আপনাকে বলেছেন বিনা আচ্ছা, আমন্ত্রণে যিনি গেছেন। পার্টির কর্মীকে শহীদ বানাতে আরে আপনি এত ভয় কেন পাচ্ছেন বলুন তো? শহীদ বানানোর সবাই চেষ্টা একসাথে বললে করছেন। কথা শোনা যাবে না, আর প্লিজ। শহীদ, আরে শহীদ বানানোর আরে ভয় কেন চেষ্টা পাচ্ছেন? করছেন। সৌরভদার বাড়িতে সবাই গেছেন শহীদ বলে আপনি বানানোর আতঙ্কিত চেষ্টা কেন? করছেন। মাঝখানে আপনারা আরে ভাই, উনি যদি আমি সময় দিচ্ছি, সময় দিচ্ছি, গিয়ে- সময় দিচ্ছি, বৈশাণুর বাবু 30 সেকেন্ড বলুন, আনইন্টারাপ্ট, কেউ কথা বলবেন না প্লিজ, বলুন।
বৈষ্ণব বাবু 30 সেকেন্ড বলুন। এইটা কি এটা শহীদদের সম্মান যেন উনি যাকে শহীদ বানানোর চেষ্টা করছেন, এটা কি শহীদকে সম্মান জানানো হলো যে তার মৃত্যুর পরে সন্ধ্যেবেলায় গিয়ে নৈশভোজ করছেন, অমিত শাহ পাত পেড়ে খাচ্ছেন, তার ছবি ফেসবুকে আপলোড করছেন, এবং আপনারা দেখেছেন যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী একটা অস্বাভাবিক মৃত্যু ঘটনাকে তিনি আগাম সেটাকে খুন বলে চালু করার চেষ্টা করছেন তার সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে। নির্বাচনে হেরে গেছে, জমানত জব্দ হয়ে গেছে মালিগঞ্জে, আসানসোলে 3 লক্ষ ভোটে হেরে গেছে। কর্মসূচিতে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিছুটা, তারপরে তার এই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে যাওয়া, যেটাকে যে এই নিমন্ত্রণ রক্ষাকে তৃণমূল কংগ্রেস অস্বাভাবিক মনে করছে। বলুন। আমি একটা জিনিস আগে বলবো যে অমিত শাহজি এখানে যেভাবে বলা হয়, কারণ আমরা তো অনেক কটূক্তি শুনেছি নির্বাচনে ওনাকে কেন্দ্র করে, একদম তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো বলেছেন, তো যেটা বাংলার কালচারে না, এবং বাংলার কোনো মানুষই এটাকে সমর্থন করে না যে ভারতবর্ষের হোম মিনিস্টার, গৃহমন্ত্রী, তার সম্পর্কে এই ধরনের উক্তি হোক। তো যাই হোক, কিন্তু উনি যখন এখানে এসছেন ওনার একটা শিডিউল থাকে, প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার, তাদের একটা প্রি শিডিউলড একটা প্ল্যানিং থাকে, এবং সেই প্ল্যানিংয়ের হিসাবেই কিন্তু সব প্রোগ্রাম একের পর এক চলেছে। এইবার যেটা বলছেন, আমরা বলছি না, সেই ছেলেটির মা এবং তার পরিবার বলছে তাকে হত্যা করা হয়েছে। আর এইখানে তৃণমূল কংগ্রেস তো একটা স্বভাবে নিয়ে এসছে যে প্রত্যেকটা ইস্যু হবে এবং উপর থেকে ভার্ডিক্ট হয়ে যাবে, যেরকম আমরা হাঁসখালির কাণ্ডে দেখেছিলাম, ঘোরানোর চক্কর হয়েছিল, কিন্তু আপনাদের জন্য, আপনাদের সুবাদে জিনিসটা কিন্তু দাঁড়ালো। সেই কমপ্লেনও রেজিস্টার করতে হলো, ইনভেস্টিগেশনও করতে হলো, তারপরে অ্যারেস্টও করতে হলো, চাপে পড়ে 5 দিন পর এফআইআরটা রেজিস্টার হলো। যাই হোক, এটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবাংলায়। আজকে হোম মিনিস্টার ওইখানে গেছেন, এবং দ্বিতীয় যেই জিনিসটা নিয়ে কথা বলাটা দরকার, বৈষ্ণবদা বলছেন যে ওনার সাথে যারা আমন্ত্রিত ছিল না তারাও চলে গেছেন। আরে আপনার কি, একজন তার বাড়িতে কাকে নেমন্তন্ন করেছে, কাকে তার সাথে গেলে সে এন্টারটেন করবেন, এই নিয়ে অদ্ভুত একটা জিনিস। মুখ্যমন্ত্রী নিজে মেনু ঠিক করে দিচ্ছেন, বলছেন অমুক 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 করে খাওয়াও। আরে আপনার নিজের বাড়িরটা দেখুন না, সৌরভ গঙ্গোপাধ্যায় কাকে নেমন্তন্ন করবে, কাকে কি দিয়ে খাওয়াবে, তার সাথে কাকে এন্টারটেন করবেন, এই নিয়ে আপনাদের এত মাথা ব্যথা। আপনাদের কি গাত্রদাহ হচ্ছে, এবং তাকে ফোর্স করা হচ্ছে যে পরের দিন একটা প্রোগ্রামে গিয়ে বলুক যে আমরা তৃণমূলের আমাদের কাছে কিছু ব্যাপার নয়। কে কার বাড়িতে যাবে, কে কার বাড়িতে খাবে, মেনু কেন ঠিক করে দিচ্ছে, মুখ্যমন্ত্রী কেন বলছে যে আসছে অমুকে আসছে তাকে এভাবে খাওয়াও। অমিত শাহ তো এর আগেও বাংলায় এসেছে, ভণ্ডামি করলেন, এই যে কান্নাকাটি ভণ্ডামি, একটা অস্বাভাবিক মৃত্যুকে মেনু ঠিক করতে জানেনি। তিনি যে সৌরভ গঙ্গোপাধ্যায় যেই আসছে তখনই তুরন্ত মমতা বন্দ্যোপাধ্যায় মেনু ঠিক করে দেবেন, দেখাচ্ছেন আমি কত ক্লোজ, আমার কত প্রক্সিমিটি। আরে ভাই, সৌরভ গঙ্গোপাধ্যায় তাকে ডেকেছে বাড়িতে, এসে গেছে নেমন্তন্ন খেতে। বললেন সৌরভকে, অমিত শাহকে যেন তিনি দই মিষ্টি খাওয়ান, কি কারণে? না আমি বলছি, দেখুন, অমিত শাহকে দই মিষ্টি খাওয়ানোর কথা নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। বাংলায় আসলে পরে আতিথেয়তা হিসেবে বাঙালির মানে উনি নিজে করুন না, নিজেও তো বাড়িতে ডেকে খাওয়াতে পারেন। আপনাকে বলেছেন, আপনি উত্তর দেন না। মুখ্যমন্ত্রী তৃণমূল তৃণমূল করতেন, শঙ্কুও করতো, কিন্তু উত্তরটা তৃণমূল আপনি দেবেন না আমি দেবো, তাহলে আমাকে অ্যালাউ করুন প্লিজ। দ্বিতীয়ত হচ্ছে, দেখুন, এই গতকালকে শিলিগুড়িতেও অমিত শাহ গিয়েছেন, গত পরশু। এটা সবাই তৃণমূলে থেকে গেছে। হ্যাঁ, আমি বলিনি, আমার তো মাথায় বন্দুক ঠেকিয়ে করানো হয়েছিল। আসছি প্লিজ, বলুন অরূপবাবু। দেখুন, শিলিগুড়িতে অমিত শাহ গেলেন উত্তরবঙ্গে মিটিং করতে। ওই শিলিগুড়ি থেকে ঢিলছোড়া দূরত্ব নকশালবাড়িতে 2021-এর বিধানসভা নির্বাচনের আগে পাত পেরে খেতে বসেছিলেন, ওই ভোজন ট্যুরিজমে এসেছিলেন অমিত শাহ। কার বাড়িতে গিয়েছিলেন? গীতা মাহালি, রাজু মাহালি। যেদিন থেকে অমিত শাহ ভোজন করে চলেছেন, তারপর থেকে আজ অব্দি, গতকালকেও আপনাদের চ্যানেল, বিভিন্ন চ্যানেল ধরেছিল তাদেরকে, তার থেকে আজ অব্দি একজন বিজেপি নেতাকর্মীও গীতা মাহালি, রাজু মাহালি কেমন আছেন তার খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করেনি। আমি বলিনি, গীতা মাহালি নিজে কন কেয়ার চ্যানেলকে উত্তর দিয়েছেন। দ্বিতীয়ত, আমাদের বক্তব্য খুব পরিষ্কার। এই যে কালকে অমিত শাহ আসলেন, অমিত শাহ প্রথমে এসে বলে দিলেন যে এটা রাজনৈতিক হত্যা। অমিত শাহ কি করে একজন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে বিফোর পোস্টমর্টেম এটা বলেন যে একটা হত্যা? এটা হত্যা না আত্মহত্যা নিশ্চিতভাবে সেটা তো সেই তদন্ত নিশ্চিতভাবে নিরাপদ
ইয়ে ডিসাইড করা যায় একমাত্র পোস্টমর্টেম বা ফরেন্সিকের পরে। দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যদি আগেই ভার্ডিক্ট দিয়ে দেন যেটা রাজনৈতিক হত্যা, কমান্ড হাসপাতালে ডাক্তারের ক্ষমতা আছে সেই তো ইয়েকে অন্য রিপোর্ট বের করার। যেখানে মুখ্যমন্ত্রী নিজে ভার্ডিক্ট দিয়ে দিয়েছেন সেইখানে তার মানে অ্যাডমিনিস্ট্রেশন সেই হিসেবেই চলেছে। অরূপের বক্তব্যের প্রসঙ্গে শুধু দুটো কথা বলতে চাই ভাই। প্রথমে তো এই ধরনের ঘটনা ঘটেনি, আগের দিনই মমতা বন্দ্যোপাধ্যায় জানতে পেরেছেন যে দাদার বাড়িতে অমিতজি যেতে পারেন, তো তিনি আগ বাড়িয়ে হঠাৎ করে যে দই মিষ্টির কথা বলেছেন, আমি নির্দিষ্ট করে এই চ্যানেলে বসে অভিযোগ করছি যে সেটা দই মিষ্টি খাওয়ানোর কথা ছিল না, সেটা ছিল প্রচ্ছন্ন থ্রেট দাদার কাছে যে আপনি এখন দই মিষ্টি খাওয়ান, অমিত বাবুকে ডাকুন, পরে আপনাকে আমি দেখছি। এটা হচ্ছে ঘুরিয়ে বলার চেষ্টা। কেন 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 এটাকে থ্রেট মনে করব না? কেন থ্রেট মনে করব রাখতে পারবেন না? কেন বাংলায় তার বাড়িতে যাকে খুশি ডেকে আতিথেয়তা করতে পারবেন না সৌরভ গাঙ্গুলির মতো লোক? এটা আপনারা কেন এই পরিবেশ তৈরি করেছেন? উত্তর দিন। ঠিকই আছে, বিজেপির কাছে যদি কাউকে অতিথি আসুন, আসলে একসাথে বলো। অমিতজি কোন জায়গায় তদন্তের আগে ডিসিশন নেন। আসছি শঙ্কু প্লিজ 30 সেকেন্ড বলুন আপনি। আমি আসলে বিজেপির সমস্যাটা কোথায়? বিজেপি তো কোনোদিন বাঙালির রাজনীতিটা করেনি। বিজেপি বাঙালি বেশ পার্টি নয়, যাদের কালচার হচ্ছে উত্তর। আসলে ওরা খুশি হবে হয়তো যদি মমতা ব্যানার্জি বলতো ধোকলা খাওয়াতে, গুজরাটি খাওয়াতে, কিন্তু মমতা ব্যানার্জি বাংলার সংস্কৃতি নিয়ে লালন পালন করে। আমাদের ঘরে যদি কোনো মানুষ অতিথি আছে, আমরা সব বাঙালির বাড়িতে কোনো অতিথি আছে তাকে রসগোল্লা খাওয়ানো হয়। শঙ্কুরা আজকে বাধ্য হয়ে ঠেলায় পড়ে আজকে ওদের পার্টি সম্মেলনে মাছ খাওয়াতে হচ্ছে। কিন্তু আমরা তো দেখেছি এই বিজেপি যখন দিল্লির ক্ষমতায় রয়েছে পুরসভার, বিজেপি কদিন আগে 10 দিন দিল্লির বুকে মাছ মাংস বন্ধ করে দিয়েছিল। নবরাত্রির সময় মাছ মাংস বন্ধ করে দিয়েছে। নিশ্চিতভাবে ভারতবর্ষের মানুষ প্রত্যেকের ধর্মাচরণের অধিকার দিয়েছে। কে সাহস দিয়েছে? বিজেপির মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র, নর্থ দিল্লির মেয়র নোটিশ করে 10 দিন ধরে বাঙালি যারা দিল্লির বুকে রয়েছে তাদের মাছ মাংস খাওয়া বন্ধ করে দিয়েছে। এই যাদের সংস্কৃতি তারা স্বাভাবিকভাবেই দই রসগোল্লায় গাঁথতে দেওয়া হবে। এবার উত্তরটা দেখুন, আমি খুব নির্দিষ্ট করে বলছি। প্রথমেই অরূপ অভিযোগ করেছে, ওর কথা মতো হচ্ছে ববি হাকিমও অভিযোগ করেছেন। তারা বলেছেন যে সরাসরি যে অমিত শাহ এসে এটা তোমার সভ্যতা। এবার উত্তরটা দই রসগোল্লাতেও আসবো। এবার শুনে নাও, শুনো, প্রথমেই বলে নি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে উনি এখানে অ্যাপিয়ার করেননি, ওখানে উনি অ্যাপিয়ার করেছেন ভারতীয় জনতা পার্টির একজন নেতৃত্ব হিসেবে। ওনাকে ওনার পরিবারের লোকজন বলেছেন যে তদন্ত করা। এক সেকেন্ড বলতে দাও ভাই, তুমি ইন্টারাপ্ট করলে 30 সেকেন্ড আমি তাহলে তোমাকে একদম বলতে দেবো না। তুমি শুনে নাও কন্টিনিউয়াসলি, শোনো কন্টিনিউয়াসলি উনি কিন্তু বলেছেন সিবিআই তদন্ত চাই। ভাই ম্যাটার কোর্টে গেছে, কোর্ট বলেছে এটার ইনভেস্টিগেশন চাই। থোড়ি উনার যদি করার ইচ্ছে থাকতো উনি করতে পারতেন, উনি বলতে পারতেন স্টেটকে, কিন্তু উনি বলেননি। উনি প্রোটোকলের রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রক চেয়ে পাঠিয়েছে, উনি দলীয় নেতা হিসেবে এটা তদন্ত চেয়েছেন। এক আর দুই, শেষ কথা বলছি, যে দই আর যে মিষ্টির কথা তুমি বলছো না, বাংলার পলিটিশিয়ান আর দর্শকরা এটা বোঝেন ওই মিষ্টিতে একটু মিষ্টি নেই, ওটাতে প্রচুর থ্রেট লুকিয়ে আছে। সিবিআই তদন্তের কথা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, প্লিজ আসছি। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এই মুহূর্তে বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক অনিলাভ চ্যাটার্জি। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায় অনিলাভদা। আমি যাব অনিলাভদার কাছে, কিন্তু তার আগে নির্মাল্যদার কাছে যাব। নির্মাল্যদা আমাদের সঙ্গে রয়েছে। নির্মাল্যদা, একটা বিষয় কিছুতেই বুঝে উঠতে পারছি না, সৌরভ বিজেপিতে যোগ দিচ্ছেন এমন জল্পনা তৈরি হয়েছিল আজ থেকে ঠিক 1 বছর 2 মাস আগে, 7ই মার্চ 2021, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন প্রচারে বাংলায়। তখন থেকে এই জল্পনা চলছে। আজ 2 বছর পরও সৌরভ গঙ্গোপাধ্যায় রাজনীতির সঙ্গে যুক্ত হচ্ছেন কিনা সেটা জল্পনাই থেকে গেল। বিজেপি আগ্রহ সৌরভের প্রতি কিছুতেই কমছে না, তার কারণটা কি বলুন তো? বিজেপির কি আর বাংলার কোনো মুখ নেই? দেখুন মীনাক্ষী, আমি তো সৌরভকে 2001-2 থেকে খেলতে দেখছি। যখন বুদ্ধদেব ভট্টাচার্য ক্ষমতায় আসেন 2000 সালে, তখন থেকে উনি ব্যাট করছেন, কিন্তু উনি একজন অসাধারণ ব্যাটসম্যান। একটা বলও উনি খেলেন না। সিপিএম এর কোনো বল খেলেননি, তৃণমূলের বল খেলেননি। আমার ধারণা সাংবাদিক হিসেবে বিজেপির বলও খেলবেন না।
তার কারণ কি জানেন? কলকাতায় নরেন্দ্র মোদী আসলে কোনো ব্যক্তিগত কারুর বাড়িতে হয়তো যান না, রামকৃষ্ণ মিশনে যান। যখনই রামকৃষ্ণ মিশনে যান তখনই স্বামী কৃপাকরানন্দের নামটা উঠে আসে, যে তিনি সৌরভ, তিনি মমতার পাল্টা মুখ কিনা, এই ধরনের কথাবার্তা হয়। এখানেও ঠিক একইভাবে জিনিসগুলো উঠে আসছে। এখানে বৈশ্বনাথ বাবু আছেন, আমার মনে হয় উনি বোধহয় যে কজন আছেন প্যানেলে সব থেকে সিনিয়র উনি, কারণ আমি ওনাকে যুব কংগ্রেসের সময় থেকে জানি, যখন যুব কংগ্রেস করতেন উনি, তো উনি ভালো করে বলতে পারবেন। আর শঙ্কু একেবারেই মানে জুনিয়র আমাদের থেকে অনেকটাই। আমার দুটো প্রশ্ন আছে, বৈশ্বনাথ বাবু এটা কি সত্যিই মনে করেন যে মমতার পাল্টা মুখ সৌরভ কোনোদিন হতে পারে? আর গোটা বিজেপির 108 জন কমিটিকে বাদ দিয়ে বিজেপি কোনোদিন সৌরভকে মুখ করবে? এটা কখনো হতে পারে কিনা, এই প্রশ্নটা আমি শুধু জানতে চাই ওদের কাছে। বেশ, আমি আসবো আপনার প্রশ্নের উত্তরে। তবে কিছুদিন আগে সৌরভ গঙ্গোপাধ্যায় যখন রাজনীতিতে যোগ দেবেন কিনা জল্পনা চলছে, রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্যায় কি জানিয়েছিলেন শুনুন। কেমন আছো সৌরভ? তোমাকে দেখে তো একদম ঠিক লাগছে। হ্যাঁ, খুব ভালো। হ্যাঁ, এই খুব ভালো, প্রথম ইন্টারভিউ আমার লাস্ট 2-3 মাসে, তো খুব ভালো। যে ঠিক টাইমিংয়ে বেরোতে জানে সে ঠিক টাইমিংয়ে মাঠে ঢুকতেও জানে। তুমি কি কোনো অন্য মাঠে ঢুকতে চাও? জানি না, ক্রিকেট আপাতত ক্রিকেট কেরম অপরচুনিটি কি আসে লাইফে, আমি যেটা বললাম না, আই ডোন্ট ডিসাইড লাইফ, আই জাস্ট সি ওয়্যার ইট গোজ। একটাই প্রশ্ন, কি আমরা দাদাকে চাই, আরও চাই, দেখো বেশিভাবে চাই, বিভিন্ন সময় বেশিভাবে চাই, দাদাকে চাই, আর কাউকে চাই না, বিভিন্ন সময় দাদাকে চাই। দেখো বিভিন্ন সময় বিভিন্নভাবে পেয়েছে, আমি অনলি যেটা বললাম অনলি 48। দেখা যাক জীবন কোথায় যায়, ইউ নেভার নো ওয়্যার লাইফ টেকস ইউ। ইঙ্গিতপূর্ণ মন্তব্য, দেখা যাক জীবন কোথায় যায়। অনিলাভ বাবু আসুন ডিবেটে। অনিলাভ দা, সৌরভ এবং কামব্যাক এই দুটো সমার্থক শব্দ। সৌরভ গঙ্গোপাধ্যায় কোথাও এগিয়ে পিছিয়ে এসেছেন এমনটা দেখা যায় না, কিন্তু রাজনীতির প্রশ্নে তিনি কি এগিয়ে গিয়ে শেষ মুহূর্তে পিছিয়ে গেলেন? না, আমি তো জানি না কোথাও এগিয়ে গিয়েছিলেন। ডেফিনেটলি তার কাছে একটা সময় হয়তো কোনো রকম রাজনৈতিক সেভাবে কিছু যোগাযোগ তৈরি হচ্ছিল মানে তৈরি করার চেষ্টা হয়েছিল, কিন্তু সৌরভ কোনো জায়গায় নিজে থেকে বলেছেন যে রাজনীতি করবেন বা রাজনীতি করতে চান। আমি অর্ণবের সঙ্গে যে সাক্ষাৎকারটা একটু আগে আপনারা শোনাচ্ছিলেন সেখানেও শুনলাম যে লাইফ যেভাবে আসবে সেটাকে অ্যাকসেপ্ট করতে চান উনি, কিন্তু সেটাকে কনসিডার করছেন বা রাজনীতিতে আসাকে কনসিডার করছেন, সিরিয়াসলি ভাবছেন, এরকম কথা কিন্তু সৌরভ গাঙ্গুলিকে আমি অন্তত বলতে শুনলাম না, এক নম্বর। সেকেন্ডলি যেটা আমার মনে হয় যে সৌরভ গাঙ্গুলির ক্ষেত্রে আমি দেখুন মানে সৌরভ গাঙ্গুলি হিসেবেই আমরা দেখি না, দেখার হলেই তো আমার মনে হয় বেটার হয় অনেকটাই। সৌরভ গাঙ্গুলি বা একজন বাঙালির গর্ব। সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেট এই মুহূর্তে চালান, তার আগে তার নিজের কৃতিত্বের জায়গাটাও কম নয়। রাজনৈতিক জীবন শুরু হলে তার প্রাসঙ্গিকতা শুরু হবে। এবার এই জায়গা থেকে বেরোনো শুরু হোক না, অনেক দেরি হয়ে যাচ্ছে তো, মানে খুবই দেরি হয়ে যাচ্ছে। একটা মানুষের একটা তার কীর্তির শেষ নেই, তার বিভিন্ন রকম কীর্তি রয়েছে। তিনি ভালো ক্রিকেটার ছিলেন, ভারতবর্ষের অধিনায়কত্ব করেছেন, ভারতবর্ষকে প্রচুর সম্মান এনে দিয়েছেন, তিনি নিজে ভালো সঞ্চালক। তিনি এই যে এখন IPL চলছে, আমি নিজে একটা IPL এর একটা কাজে এখানে আছি বোম্বেতে, আমি এখানে দেখি, যখন প্রত্যেকদিন দেখি যে কর্মযোগ্যটা দেখি, তখন মনে করি যে আমার একজন বাঙালির ছেলে তার নেতৃত্বে রয়েছে, তার পুরো গোটা সিস্টেমটার মাথায় রয়েছে, সেটা দেখে আমরা গর্বিত হই না। তাকে রাজনৈতিক একটা জীবন পেতে হবে, রাজনৈতিক একটা পরিচয় পেতে হবে, তবেই তার প্রাসঙ্গিকতা বাড়বে। এই ভাবনা থেকে আমি জানি না বাঙালি কবে বেরোবে। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচন মানে রাজনীতির সূক্ষ্ম চাল। আমরা যদি মাধবরাব সিন্ধিয়া থেকে জগমোহন ডালমিয়া এবং আমলের শ্রীনিবাসন দেখি, আপনার কি মনে হয় যে এই সূক্ষ্ম চাল ছাড়া এই নির্বাচনে কেউ জিততেও পারেন বা হারতেও পারেন? মানে আপনি কি বলছেন যে সৌরভের সঙ্গে রাজনীতির দূরত্বটা অনেক? না, অনেকটাই দূরত্ব। দেখুন, একজন একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তার সঙ্গে যদি আমার পরিচয় থাকে, তিনি যদি আমার বাড়িতে আসেন, তার সঙ্গে কেন রাজনীতিকে গুলিয়ে ফেলা হয় আমি বুঝতে পারি না। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, তার সঙ্গে তো আমি দেখা করতে যেতেই পারি।
আমার যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে যদি আমার ব্যক্তিগত আলাপের জায়গা থাকে, তিনি যদি ব্যক্তিগত জায়গা থেকে তিনি আমার বাড়িতে আসেন, তার সঙ্গে হঠাৎ করে রাজনীতিকে গুলিয়ে ফেলতে হবে এবং তার সেই মানুষটার একটা রাজনৈতিক প্রাসঙ্গিকতা আনতে হবে কেন, আমি সেটা বুঝি না। জানি না, আমরা অনেক বোধহয় ক্ষতি করে ফেলছি নিজেদের, বাঙালি জাতি হিসেবে প্রচুর নিজেদের ক্ষতি করে ফেলছি। আমাদের দেশে, আমাদের রাজ্যে বহু কৃতি মানুষ আছেন, কিন্তু আমি অদ্ভুতভাবে মনে হয় যে এমন একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করে ফেলা হচ্ছে যে একটা রাজনৈতিক পরিচয় থাকলেই সেই মানুষটার যোগ্যতা হবে। তিনি ভালো শিল্পী হতে পারেন, ভালো কবি হতে পারেন, ভালো সাহিত্যিক হতে পারেন, ভালো চিত্র পরিচালক হতে পারেন, ভালো অভিনেতা হতে পারেন, কিন্তু তাকে নিয়ে কোনো রকম সেলিব্রেশন হবে না, তাকে নিয়ে কোনো আলোচনা হবে না। তাকে নিয়ে সেলিব্রেশন বা তাকে নিয়ে আলোচনাটা তখন হবে বা প্রাসঙ্গিক তখনই হবেন যখন তিনি রাজনৈতিক এই দুয়ারগুলোর মধ্যে আশেপাশে বা গণ্ডির মধ্যে আশেপাশে ঘোরাফেরা করবেন। বোঝা গেছে মানে সৌরভকে রাজনীতিতে টেনে আনার কি দরকারই বা আছে শঙ্কু? দেখুন, আমি অনিলাবদা এবং নির্মাল্যদা দুজনেই রয়েছেন। অনিলাবদা বহুদিন ক্রীড়া সাংবাদিকতার সাথে যুক্ত এবং নির্মাল্যদা সিনিয়র সাংবাদিক। আমি দুজনের কাছেই একটা জিনিস জানতে চাই। দেখুন, আমরা তো বলিনি যে সৌরভ গাঙ্গুলি বিজেপি করবেন কাল থেকে কোমর বেঁধে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে সৌরভ গাঙ্গুলিকে কেন এই পরিবেশ ফেস করতে হবে? ওনার বাড়িতে যদি একজন স্বরাষ্ট্রমন্ত্রী যান বা কেউ তার বাড়িতে অতিথি যান, কেন তাকে 3 দিন আগে থেকে শুনতে হবে উনি কি খাওয়াবেন, কেউ ঠিক করে দেবেন? কেন এই পরিবেশ সৌরভ গাঙ্গুলির মতো কাউকে ফেস করতে হবে বা আমাদের মতো সাধারণ লোককে ফেস করতে হবে? কেন আমরা এর ঊর্ধ্বে বাংলায় উঠতে পারবো না? আমার প্রশ্ন আপনাদের মানে এই পরিবেশটা কি তৈরি করা হচ্ছে? একদম সরাসরি শাসক দল তৈরি করছে। অনুপ, এই পরিবেশ কেন তৈরি করা হচ্ছে? কার বাড়িতে কে কি খাবেন সেটা কেউ ঠিক করে দিতে পারেন? কেউ ঠিক করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি সংস্কৃতি কথা, বিজেপির সমস্যা, বিজেপি বাঙালি সংস্কৃতি বোঝে না। আমরা আশাও করি না ওরা বুঝবে। আমি অন্য প্রসঙ্গে আসছি, আমি রাজনীতির কথা বলবো না এখন। আমি একটা বাক্যই প্রচলিত হয়েছে, পার্সোনাল ইজ পলিটিক্যাল। দেখুন, সৌরভ গাঙ্গুলি আজকে ক্রিকেট প্রশাসক, এর আগে দীর্ঘদিন বাংলার হয়ে ক্রিকেট খেলেছেন, দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন, আজকে বিসিসিআই, এর আগে সিএবির দায়িত্ব সামলেছেন। সৌরভ গাঙ্গুলির সাথে অশোক ভট্টাচার্যের একটা সখ্যতা দীর্ঘদিন ধরে আমরা জানি, তিনি বামপন্থী নেতৃত্ব ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ব্যক্তিগত সখ্যতা সৌরভ গঙ্গোপাধ্যায়, আবার অমিত শাহ দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি তার বাড়িতে এসেছেন, তার সাথে দীর্ঘদিনের পরিচয়, সেটাও কালকে শোনা গেছে। এর বাইরে উঠেও আসলে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে। দেখুন, আমরা যখন একজন আইকনকে দেখি না, তখন সব দলে তার ভক্তরা ছড়িয়ে থাকে। আজকে বিজেপির সমর্থকরাও সৌরভের ভক্ত, তৃণমূলের সমর্থকরাও সৌরভের ভক্ত, আবার বামপন্থী সমর্থকরাও সৌরভের ভক্ত। সৌরভ যদি একটা কোনো পার্টিকুলার দলে যান, আমার ব্যক্তিগতভাবে মনে হয় সৌরভ দাদা নিজেও এটা খুব ভালোভাবেই আমাদের থেকে উপলব্ধি করেন যে সৌরভ যদি কোনো একটা পার্টিকুলার দলে যান, তাহলে খুব স্বাভাবিকভাবেই সেই দলগত দায়বদ্ধতার জায়গা থেকে অনেক মানুষের অপছন্দের কারণ হয়ে যাবেন। সৌরভ নিজে রাজনৈতিক সেই পাকে আসতে চান না বলেই সৌরভ বারবার যখনই এই প্রশ্ন ওঠে সযত্নে এই প্রশ্নটা এড়িয়ে যান, এবং দাদা বাঙালির আইকন হিসেবে, সারা ভারতবর্ষের মানুষের আইকন হিসেবেই থাকতে চান। সেই জায়গাটাকে বিজেপি চেষ্টা করছে পলিটিক্যালি এনক্যাশ করার, কিন্তু তাতে সফল হবে না। 2021-এও সফল হয়নি, আগামী দিনেও তারা সফল হবে না। সৌরভ গাঙ্গুলি দিনের শেষে বিজেপি, তৃণমূল, সিপিএম কারুন না। সৌরভ গাঙ্গুলি বাঙালির, সৌরভ গাঙ্গুলি আমাদের দেশের, সৌরভ গাঙ্গুলি ক্রিকেটের। এই জায়গাটাকে কলুষিত করতে চাইছে ভারতীয় জনতা পার্টি। সৌরভ গাঙ্গুলির স্ত্রী এই বিষয়ে কি বলছেন, ডোনা গাঙ্গুলি কি বলছেন শোনাবো আপনাদের। এবং সৌরভ গাঙ্গুলির বাড়িতে নৈশ ভোজের পর কুণাল ঘোষ একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন আজকে, সেটাও শোনাবো আপনাদের। তারপর আসছি ডিবেট। স্বরাষ্ট্রমন্ত্রী, তার সঙ্গে যদি সৌরভ গঙ্গোপাধ্যায়ের পুরনো ব্যক্তিগত সম্পর্ক, যেতেই পারেন। ফলে এখানে তো কোনো রাজনীতি নিয়ে আমরাও কেউ মন্তব্য করছি না। আমাদের শুধু কৌতূহল ওইটুকুই, সেটা হচ্ছে যে সঙ্গে যে বিজেপি নেতাদের দেখা গেল, তারা কি আমন্ত্রিত ছিলেন, নাকি অমিত শাহের পিছন পিছন ঘুরতে গিয়ে একেবারে খাবার টেবিলে গিয়ে বসে পড়েছেন? তো এখন যদি যার বাড়ির অতিথি তারাই যদি বলে দেন এরা রবাহুত, তো এদের তো থুতু ফেলে ডুবে মরা উচিত। যে নেতার পেছনে ঘুরতে গিয়ে যার বাড়িতে আমন্ত্রণ নেই খাবার টেবিলে গিয়ে বসে গেলেন, এ কি কোনো কথা হলো না? উনি যাদেরকে নিয়ে এসেছেন, ওনার লাইক উই লেফট ইট টু হিম। উনি যাদেরকে নিয়ে এসেছেন উনি নিয়ে এসেছেন যাদের ওনার ইচ্ছে, মানে ওনার ইনভিটেশনটা ওনার সাথে ছিল, উনি যাদেরকে এসেছে উনি নিয়ে এসেছেন। অরিন্দম বাবু, আমন্ত্রণ ছাড়াই বিজেপি নেতৃত্ব চলে গেলেন সৌরভের বাড়িতে একটা রাজনৈতিক বার্তা দেওয়ার জন্য শুধু? দেখুন, আমি একটা কথা বলি, একটা পলিটিক্যাল লিডারকে যখন কেউ বাড়িতে ইনভাইট করে, তখন এটা ধরে নেওয়া হয় যে তার সাথে তার লোকজনও আসবে, এবং অনেকে আবার জিজ্ঞেসও করে নেয় যে কজন থাকবে। তো এই ম্যাটারটাকে নিয়ে এত নিচে বাঙালিদের এই সভ্যতা, বাঙালি কালচারকে নিয়েই যাচ্ছে তৃণমূল কংগ্রেস। এর আগেও আমরা দেখেছি অমিত শাহ কার বাড়িতে একজন, সে হয়তো খাইয়েছে,
সেইটা নিয়ে আলোচনার বিষয় হবে আমাদের বৈশানর তো বাবু, এইবার বৈশানর বাবু, বিষয়টা বাঙালির আরেকটাও তো আছে। সংস্কৃতিতে আসছি। আমি একটা লাইন শুধু যোগ করে একটা লাইন যোগ করব। বাঙালি সংস্কৃতির ধারক এবং বাহক এতক্ষণ দাবি করছিল তৃণমূল কংগ্রেস এবং অরূপরা। আমি শুধু অরূপকে বলবো, ভাই আমার বাড়িতে কোনো অতিথিকে আমন্ত্রণ জানালাম, তার সাথে আরো 3 জন অতিথি এলেন, আমরা কি বের করে দেবো? বলবো যে খাওয়াবো না? বৈশানর বাবু, বাঙালির সংস্কৃতিতে তো আছে অতিথি কি দেবো ভব। অদ্ভুত করছেন আপনারা। অতিথি দেবো ভাবা। বাড়িতে অতিথি ডেকে এইটাই প্রমাণ করে যে তৃণমূল কংগ্রেসের আপনারা বারবার বাংলা সংস্কৃতির কথা বলেন। আসছি আপনারা সংস্কৃতির কথা বলেন, আপনারা বলেন বাংলা সংস্কৃতি বিজেপি বোঝে না। আপনারা তাহলে কি মন্তব্য করছেন এই ধরনের মন্তব্য? দেখুন, আমি একটা কথা বলছি, সৌরভ গাঙ্গুলি একজন সম্মানিত ক্রিকেটার, বিসিসিআই সভাপতি। ওনার বাড়িতে নেতাদের সঙ্গে বৈঠকে কোনো রাজনীতিকরণ করা উচিত নয়। আমি বুঝি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেও কিন্তু সৌরভ গাঙ্গুলি দেখা করেছিলেন, ফিরহাদ হাকিমের সঙ্গেও দেখা করেছিলেন। এখন অমিত শাহ তার বাসভবনে গেছেন, তার সঙ্গে সিকিউরিটিরা গেছে, তার সাঙ্গপাঙ্গরা গেছে। এবার প্রশ্ন উঠেছে যে আরও তার আমন্ত্রণ ছিল কি ছিল না, এটা প্রশ্ন উঠেছে। তা আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে আমি দেখতে পাচ্ছি। তো আমাকে একটা কথা বলুন যে ওনার বাড়িতে, সৌরভ গাঙ্গুলির বাড়িতে অমিত শাহজি যে গেলেন, সকালবেলা থেকে যে ইস্যুগুলো ছিল সেরকম কথাবার্তা উনি বললেন, এত কান্নাকাটির কথা বলে যে নেতারা ওনার সঙ্গে এটা ঘুরলেন, তারা গিয়ে রাত্রিবেলায় পাত পেড়ে ঘুরলেন, এটা কি দুটো ম্যাচ করছে? সেটা অন্য প্রসঙ্গ, সেটার উত্তর দেবেন, কিন্তু একটা প্রশ্নের উত্তর দিন বৈশানর বাবু। আপনি কি বলছেন? যে ঘটনা ঘটেছে, সকালবেলা যে ঘটনাটা ঘটেছিল সেটার জন্য রাজ্যে শোক পালন করা উচিত ছিল। আপনারা যে খুনটা করেছেন অর্জুন চৌরাসিয়াকে, সেটার জন্য রাজ্যে শোক পালন করা উচিত ছিল, তাই তো? তাই তো? তাহলে ঘোষণা করলেন না কেন? রাজ্যে শোক ঘোষণা করলেন না? অনেক মিথ্যে বলেছে, তার জন্য জমানা জব্দ হয়ে যাচ্ছে। এই মিথ্যের জন্যই 3 লক্ষ ভোটে হারেন। এত মিথ্যে বলে সৌরভ গাঙ্গুলিকে তো ছেড়ে দিন, ওনার বাড়িতে কে আসবে? এইটুকু স্বাধীনতা তো বাংলায় দিন। না, এই বিগত কয়েক মাস পশ্চিম বাংলায় যে ঘটনাগুলো আমরা সবাই দেখলাম, জানি আমরা রোজ টিভি চ্যানেলে বসে ডিবেট করলাম, আমরা সেই ডিবেট আমরা না বৈশানর দা 1 মিনিট, কত মিথ্যে বলবেন? আমি একটা কথা, একটা প্রশ্ন, ছোট্ট প্রশ্ন জিজ্ঞেস করছি। এই বিগত কয়েক মাস ধরে যা যা ঘটনা ঘটলো, একের পর এক ধর্ষণ, খুন, রাজনীতি ছেলেখেলা নয়, পুড়িয়ে মারা, এই সব ঘটনার পর তো মুখ্যমন্ত্রীর তার মানে অনশন করে মরে যাওয়া উচিত ছিল। এই সব মিথ্যে না, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে মানুষ জবাব দিয়ে দিয়েছে। একটা ঘটনা ঘটেছে, তাই আপনি প্রশ্ন তুলছেন যে পাঁচ পেড়ে খেতে বসেছে। আচ্ছা, বিকেল বেলায় গিয়ে পাঁচ পেড়ে খাচ্ছেন, সেটা নিয়ে প্রশ্ন তোলেন, ফেসবুকে দিয়েছে, আপনারাই তো ছবি দিয়েছেন, আমরা তো ছিলাম না, মানে ছবিটা তো আপনারাই ফেসবুকে দিয়েছেন। ছেলেগুলোর যাতে আন্দোলনে না বসে থাকতে হয় বিকাশ ভবনের বাইরে, আপনারাই ফেসবুকে দিয়েছেন। আমি অরূপ কাছে আসবো। অরূপ বাবু, কুণাল ঘোষকে বলতে হচ্ছে যে বিজেপি নেতৃত্ব আমন্ত্রণ ছাড়া গেছে, যাতে বিজেপির সাথে সৌরভের যে সম্পর্ক নেই কোনো, সেটা প্রকাশ করা যায় বা বোঝানো যায়। তা আপনাদের তো সমস্ত নির্বাচনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে তিনি মুখ, আপনাদের সৌরভকে কি দরকার? কেন বারবার সৌরভ যে তৃণমূলের সঙ্গে আছে, ভালো সম্পর্ক, ফিরহাদ হাকিম আজকেও বলছেন, বারবার আওড়ানোর দরকার কি? ফিরহাদ হাকিম বলেননি, সৌরভ গঙ্গোপাধ্যায়কে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমার দীর্ঘদিনের ভালো সম্পর্ক, এবং ফিরহাদ হাকিমের সাথে 40 বছর ধরে আমার যোগাযোগ আছে। এক, দ্বিতীয়ত আপনাদের বুম যখন ডোনা গাঙ্গুলিকে ধরলো, ডোনা গাঙ্গুলি ক্যাটেগরিক্যালি, দেখুন না শোটা, ডোনা গাঙ্গুলি খুব ক্যাটেগরিক্যালি বললেন যে আমরা অমিতজি আমাদের আমন্ত্রণে এসছেন, এবার ওনার সাথে কারা এসছেন সেটা আমি জানি না। আসলে ডোনা গাঙ্গুলি তো উনি ভদ্র মহিলা, উনি কি করে মুখের উপর বললেন? আমরা দেখেছি, দেখুন পাড়ায় যদি সত্যনারায়ণ পুজো হয়, সত্যনারায়ণের সিন্নি বিলি হয়, তাহলে যে কেউ লোক লাইন দিয়ে সিন্নি নেয় ঠাকুরের প্রসাদ হিসেবে। আমি জানি না, আমাকে যদি কোনো অনুষ্ঠান বাড়িতে বা কারোর বাড়িতে আমন্ত্রণ না থাকে, আমি অনাগত রবাহুতের মতো তার বাড়িতে খেতে ঢুকে যাবো কিনা, এটা বেতিক ডিগ্রিতে। আর কারা যাচ্ছে? লিডার অফ অপোজিশনের রাজ্যে। আর শঙ্কু একটু আগে সিবিআই নিয়ে একটা কথা বললো, সিবিআই, এই বৈশাদা আমি বলেনি, তারপর তুমি বলো। সিবিআই নিয়ে এত কথা বলছে, আমরা দেখেছি অমিত শাহর হাতে যখন সিবিআই থাকে তখন
তখন একটার পর একটা মামলা, তার সিবিআই কোনো সলিউশন আছে না। আর অমিত শাহর হাতে যখন সিবিআই থাকে না, তখন আমরা দেখেছি গুলবাগ সোসাইটি হত্যা মামলা বা সোহরাবুদ্দিন শেখ, তুলসীরাম প্রজাপতি বা কৌশর ভাইয়ের হত্যা মামলায় ওই অমিত শাহকে সিবিআই অ্যারেস্ট করে আমি নির্মলদার কাছে যাব, তার আগে 30 সেকেন্ড। বলেছে আমি আজকে শোতে সুযোগ পেয়েছি, আমি সৌরভ দা এবং তার পরিবারের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে বাংলায় আপনারা অতিথি সেবা করতে গিয়ে যে পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের জন্য আপনাদের ফেস করতে হচ্ছে, তার জন্য বাঙালি হিসেবে আমাদের দুঃখ প্রকাশ করা ছাড়া আর কোনো ভাষা নেই। আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি আপনার এবং আপনার পরিবারের কাছে, এবং যে ধরনের আচরণ তৃণমূল কংগ্রেস করছে সেটা দেখে আমি রীতিমতো লজ্জিত। ডাকার আগে থেকে শুরু হয়েছে আপনি কি খাওয়াবেন কিনা, আপনার বাড়িতে কে যাবেন, কতজনকে নিয়ে যাবেন কিনা সেটা এনারা ঠিক করে দেবেন। বাংলায় একটা অঘোষিত জরুরি অবস্থার পরিবেশ। আমি জানতে চাই যে সৌরভ গাঙ্গুলির মতো মানুষ, তিনিও কি স্বাধীনভাবে বাড়িতে কাউকে ডাকতে পারবেন না, কাউকে খাওয়াতে পারবেন না? আচ্ছা বেশ 10 সেকেন্ড সবাই একসাথে বলে বোঝানো না, প্লিজ আসবো। ভাই এখানে সৌরভকে ছেড়ে অন্তত সৌরভদার বৌদিকে আরে ভাই 10 সেকেন্ড একজনকে বলতে দিতে হবে। অরূপ সময় শেষ। সময় সেকেন্ড আমার বিজেপি করে দাঁড়ান না 10 সেকেন্ড বাবু, আপনাকে সময় দেব প্লিজ। আমার তথ্যে একটা ভুল ছিল যে অমিত শাহর সময় সিবিআই কোনো সাকসেস পায়নি, এটা ভুল তথ্য। অমিত শাহর সময় সিবিআই সাকসেস পেয়েছে বলেই আজকে শুভেন্দু অধিকারী, নারদার প্রাইম অ্যাকিউজ, লিডার অফ অপোজিশন হেমন্ত বিশ্ব শর্মা রাজ্যের মুখ্যমন্ত্রী আরেকটা রাজ্যের, আর শঙ্কুদেব পান্ডা চ্যানেলে বসে রয়েছে। শঙ্কুদেব পান্ডা চ্যানেলে নির্মলদার কাছে যাব, উত্তর নেব প্লিজ আমি উত্তর নেব, সময় উত্তর নেব। নির্মলদার কাছে আজ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, হাত তুলেছেন নির্মলদা আপনার যে বক্তব্য এবং কিছুক্ষণ আগে যে আপনি প্রশ্ন করলেন, নিশ্চয়ই আপনি তার উত্তর পেয়েছেন। আমি একটা প্রশ্ন এই মুহূর্তে করতে চাইছি, সেটা হচ্ছে যাকে নিয়ে এত দড়ি টানাটানি, তিনি রাজনীতির প্রতি তার আকর্ষণ আছে কিনা, তার আগ্রহ আছে কিনা, তিনি বাংলার আইকন, সেটা না জেনে দড়ি টানাটানি করতে ব্যস্ত এই মুহূর্তে রাজনৈতিক দলগুলি কেন? মীনাক্ষী, আমি তো প্রথমেই আপনাকে বলে দিয়েছি, সৌরভ গঙ্গোপাধ্যায় অত্যন্ত ভালো ব্যাটসম্যান। উনি কোনো বলই খেলেন না, সিপিএম এর বল খেলেননি, তৃণমূলের বল খেলেননি, বিজেপির বলও খেলবেন না, যার জন্য উনি আউট হন না। কিন্তু একটা আপনাদের তথ্যগত ভুল আছে, অমিত শাহ কিন্তু অতিথি হিসেবে যাননি। অমিত শাহ অতিথি, কিন্তু উনি স্বরাষ্ট্রমন্ত্রী, যার জন্য 8 জনের একটা লিস্ট অলরেডি আগে থেকে বাড়িতে পৌঁছে যায়। এই 8 জন কে তার পাশে থাকবেন সেটা অলরেডি সিকিউরিটি তৈরি করে দেয়। হুট করে ঢুকে পড়া যায় না, সে স্বপন দাশগুপ্তই হোক আর অমিত মালব্যই হোক। এগুলো আপনাদের জানা উচিত, কারণ আমরা তো বহুদিন ধরে সিকিউরিটি ডিল করেছি। সুতরাং এই লিস্টটা যতক্ষণ না অ্যাপ্রুভ হয়ে আসবে ততক্ষণ কেউই ঢুকতে পারবে না। মানে শুভেন্দু অধিকারী অমিত শাহ সিকিউরিটির কাজ করে। ঠিক আছে, থ্যাংক ইউ শুভেন্দু অধিকারী লিস্ট চাই ভাই, এটা বলে দেওয়ার জন্য থ্যাংক ইউ অনেক। দেখুন আমি ভাই, আপনি পার্সোনাল অ্যাটাক করছেন, অনেকগুলো সিবিআই নিয়ে কথা বলেছেন। অরূপ 2 লাইনে উত্তর দিয়ে দেবো। অরূপ দেখুন, সিবিআই নিয়ে যদি প্রশ্ন ওঠে তাহলে আপনাকে খুব নির্দিষ্ট করে জানাই যে আমরা ভারতীয় জনতা পার্টিতে জয়েন করার আগে সিবিআই গিয়ে ফেস করেছি। আমরা অনুব্রত মণ্ডলের মতো পালিয়ে যায়নি, আমরা পার্থ চট্টোপাধ্যায়ের মতো পালিয়ে যায়নি। আপনার একের পর এক নেতৃত্বকে সরাসরি সিবিআই ডেকে পাঠাচ্ছে, আপনারা ফেস করতে ভয় পাচ্ছেন। রাত্রে একের পর এক রাজ্যে কেস সিবিআইতে চলে যাচ্ছে, তারপরে আপনাদের শেষের দিকে নজর নেই। আমার অনুষ্ঠানের সময় শেষ হয়েছে। অনিলাবদা অপেক্ষা করছেন, প্লিজ যাবো সবার কাছে, সময় দেব। অনিলাবদা অপেক্ষা করছেন, অনিলাবদার কাছে আমার শেষ প্রশ্ন। অনিলাবদা, আমরা এক সময় দেখেছিলাম মিঠুন চক্রবর্তী, তিনি খোলা চিঠিতে জানতে চেয়েছিলেন তার দর্শকদের কাছে যে তিনি যোগদান করবেন কিনা রাজনীতিতে। অধিকাংশ মতামতে এসেছিল যে না, তারপর তিনি সিদ্ধান্ত নেন তিনি যোগদান করবেন না রাজনীতিতে। কিন্তু তিনিও 2021 বিধানসভা নির্বাচনের আগে তিনিও কিন্তু সেটা মানলেন না, সরাসরি রাজনীতিতে যোগ দিলেন। সৌরভ এই ব্যাপারটা থেকে কিভাবে বিরত থাকছেন, কি করে তিনি নিজেকে রাজনীতি থেকে বিরত রাখছেন বলুন তো? দেখুন, এখানে একটা কথা বলি। আজকে যেমন সৌরভ গাঙ্গুলি বলেছেন যে আমি মুখ্যমন্ত্রীর খুব ক্লোজ, সত্যি তাই। কিছুদিন আগে বোধহয় বাংলার টেলি একাডেমি অ্যাওয়ার্ডে মুখ্যমন্ত্রীর সঙ্গে ওনার দেখা হয়েছিল। সেখানে মুখ্যমন্ত্রী স্টেজেই ওনাকে বলেছিলেন যে তোমার সঙ্গে অনেকদিন দেখা হয়নি, কথা হয়নি। তো সৌরভ গেছিলেন নবান্নে, গিয়ে জাস্ট নিজেদের মধ্যে গল্প করেছেন, যেটা বলতে মানে স্টেডিয়ামের জমি বা সেগুলো একদম কথা প্রসঙ্গে এসছে এবং সেটা একটা সলিউশন হয়তো হয়েছে, কিন্তু জাস্ট গল্প করেছেন দুজন মিলে। বাংলার সিএম এবং বাংলার ওয়ান অফ দ্য আইকন সৌরভ গাঙ্গুলি, এরা দুজন গল্প করেছেন এবং সেটার
জায়গাটা আমার মনে হয় দুজনেরই পূর্ণ অধিকার রয়েছে। সিমিলারলি একজন স্বরাষ্ট্রমন্ত্রী তার বাড়িতে গেছেন, সেটারও তাদের ব্যক্তিগত সম্পর্কের যে জায়গাটা সেটা তার স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে একই সঙ্গে একই অফিসে তারা কাজ করেন। যখন এখানে বিসিসিআই অফিসে ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিসিসিআই যে অফিস আছে সেখানে যখন আসেন, এই গত 23 তারিখে ওরা এসেছিলেন, অ্যাপেক্স কমিটির মিটিং ছিল, ওরা একসঙ্গে মিটিং করেছেন। তো এই যে জায়গাগুলো তার একটি ব্যক্তিগত সম্পর্ক, রাজনৈতিক দায় তো কারণ নেই। সৌরভ গাঙ্গুলির তো কোনো রাজনৈতিক দায় নেই। আমার মনে আছে যে বেহালাতে একটা রেলের স্টেডিয়াম উদ্বোধন হয়েছিল, সেই সময় আজকের আমাদের মুখ্যমন্ত্রী, সেই সময় তিনি রেলমন্ত্রী, সে সময় সৌরভ রেলমন্ত্রীর ডাকে সেই প্রোগ্রামে গেছিলেন এবং সেটা নিয়েও একটা চর্চা শুরু হয়েছিল এবং সৌরভ গাঙ্গুলি একটা ইন্টারভিউ দিয়ে বলেছিলেন যে আই এম আর্ডেন্ট ফ্যান অফ বুদ্ধদেব ভট্টাচার্য। তো সেটাও তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক। অশোক ভট্টাচার্যের সঙ্গে এখনো সৌরভ গাঙ্গুলি কি সম্পর্ক আমি খুব ভালো করে জানি, অশোকদার সঙ্গে। তো মানুষের সঙ্গে তো মানুষের সম্পর্ক থাকবেই, মানুষের সঙ্গে সে মানুষের সম্পর্ক। যাদের রাজনৈতিক দায় আছে তারা হয়তো এই সম্পর্কগুলো এই রাজনীতির একটা আতস কাজ দিয়ে বেছে নেবেন, কিন্তু বাকিদের তো সেই দায়টা নেই। সম্পর্ক থাকবেই, আজ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্পর্ক থাকবে। সময় শেষ, সময় শেষ, আপাতত 10 সেকেন্ড সময় দেব শঙ্কুকে। একটাই কথা বলতে চাই, যেভাবে অন্যান্য রাজনৈতিক দল সন্ত্রাসের শিকার, সৌরভদার বাড়ি থেকে আসবেন কি আসবেন না সেই নিয়ে তৃণমূল যা করেছে, এটা সফিস্টিকেটেড চাপা সন্ত্রাস। বাংলায় এই সন্ত্রাস চলছে, অন্যান্য বুদ্ধিজীবীদেরও এরা কায়দা করে সেই বার্তা দিচ্ছেন। ভয়ঙ্কর পরিস্থিতি বাংলায়। 10 সেকেন্ড। দেউলিয়া রাজনৈতিক বিজেপির আরেকটা দেউলিয়াপনার নিদর্শন। সৌরভ গাঙ্গুলি সারা ভারতবর্ষের আইকন, তাকে পলিটিক্যালি টেনে নামানোর একটা প্রয়াস, সৌরভ নিজেই সেটাকে ডিনাই করে দিয়েছেন। অরিন্দম বাবু 10 সেকেন্ড। আমি একটা ছোট্ট প্রশ্ন রাখতে চাই তৃণমূলের কাছে। প্রশ্ন নেওয়ার সময় নেই। আজকে ধরে নিন সৌরভ গাঙ্গুলি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন বাংলার স্বার্থে, বাংলার ডেভেলপমেন্ট করার স্বার্থে, বাংলার যুব সম্প্রদায়ের স্বার্থে। সেই দিনও কি আপনারা এই একই কথাগুলো রাখবেন তো সৌরভ গাঙ্গুলি? বেশ, এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই যে অন্য কোনো একটা ডিবেটে আমি নেব এবং তা নিয়ে আবারও ডিবেট হবে আশা করছি। আপাতত অসংখ্য ধন্যবাদ যারা ডিবেটে যোগ দিলেন এবং শেষ পর্যন্ত কোথাও না কোথাও একটা গানের কলি মনে পড়ছে, তারে ধরতে গেলে আর পেলাম না। সৌরভ গঙ্গোপাধ্যায় কি রাজনীতিতে ধরা দেবেন, নাকি তিনি রাজনীতি থেকে যেমন এতদিন বাইরে ছিলেন সেরকমই থাকবেন, তার উত্তর দেবে সময়। আপাতত একটা ছোট্ট বিরতি নিচ্ছে, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।